হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিবিসি ক্লাস 12। সবাই কেমন আছে? একটু দেরি হয়ে গেল ভিডিও দিতে, কিন্তু আমরা সবসময় তোমাদের জন্য নিত্য নতুন চিন্তাভাবনা নিয়ে এসেছি যাতে তোমাদের পড়াশোনা আরও সহজ এবং সরল হয়। তো আমরা এই কারণে একটা নতুন ফিচার্স নিয়ে এসেছি যাতে তোমাদের পড়াশোনা আরও ইজি হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। আজকে আমাদের পাঠ্য বিষয় হলো স্ট্রং রুট, তোমাদের সেকেন্ড গল্প ক্লাস 12-এর। তো আমরা আইস হ্যাবিটের আগে আমরা আলোচনা করেছিলাম। তো আমরা তাতে বলেছিলাম যে আমাদের অ্যাপের মধ্যে তোমরা সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে যারা অ্যাপ নেবে। তো সেখানে তোমরা পাবে হলো যে সমস্ত ভিডিওগুলো আছে, ডাইরেক্ট লিঙ্ক দেখো এখানে পরপর পেয়ে যাবে, এবং পাশে যে মক টেস্টগুলো আছে সেইগুলো তোমরা পেয়ে যাবে, যে বাড়িতে অনলাইনে যতবার কিছু এক্সাম দিতে পারবে এবং কোনটা কি ভুল হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু কিন্তু সেই সফটওয়্যারে সাজানো আছে। তুমি কিন্তু পরীক্ষা দিয়ে নিজে থেকেই নিজে সেলফ এক্সাম নিতে পারবে এবং প্র্যাকটিস করতে পারবে। এবং সাথে সাথে আমাদের এই অ্যাপের মধ্যে যে সমস্ত শর্ট নোট হোক এবং বড় কোশ্চেন হোক, সমস্ত নোটপত্র এখানে কিন্তু পরপর আসবে। তো নতুন যে ফিচার্স যেটা আমরা লঞ্চ করেছি যাতে পড়াশোনা তোমাদের আরও ইজি হবে, সেটা হলো স্ট্রং রুট দিয়ে ফার্স্ট স্টার্ট করলাম। কেন আমরা স্ট্রং রুট পড়তে গিয়ে দেখলাম যেহেতু গল্পটা একটু কঠিন, কেননা গল্প তো খুব ভালো কিন্তু সাথে সাথে একটু আধ্যাত্মিক আলোচনাও আছে। তো সেই কারণে ছাত্রছাত্রীর ওয়ার্ড মিনিংগুলো অনেক সময় ছাত্রছাত্রীরা ভুলে যাচ্ছে। পড়ালে তো যখন আমি পড়াবো তখন তো তোমরা বুঝতে পারবে, কিন্তু পরে ভুলে যাচ্ছে। তো সেই কারণে যাতে ছাত্রছাত্রী খুব ইজিলি এই গল্পটা আয়ত্ত করতে পারে, তো সেই কারণে আমরা নিয়ে এসেছি একবার দেখো টেক্সট, ওয়ার্ড মিনিং প্লাস বেঙ্গলি ট্রান্সলেশন 3-in-1। আমাদের অ্যাপের মধ্যে যারা কোর্স নেবে তারা কিন্তু এই তিনটে একসাথে পাবে। চলো জিনিসটা কি তোমাদের একটু বুঝিয়ে দিই। দেখো এর মধ্যে দেখো টেক্সট, ইংরেজি বই আর তোমার প্রয়োজন নেই। যাদের বই নেই তাদেরও কোনো অসুবিধা নেই। তুমি যেখানে থাকো, বাড়ির বাইরে থাকো, বেড়াতে যাও, যেখানে যাও, তোমার বই লাগবে না। তোমার কাছে মোবাইলটা থাকলে আর আমাদের যদি অ্যাপটা থাকে, হ্যাঁ, তোমার যদি কোর্স নেওয়া থাকে তাহলে কিন্তু তুমি বাড়িতে যেখানে যাও তুমি কিন্তু ইংরেজিটা কিন্তু তুমি প্র্যাকটিস করতে পারবে। আমাদের যা যা কোর্স আছে সেই সাবজেক্টগুলো যদি নেওয়া থাকে কোর্স, তুমি কিন্তু করতে পারবে। কেন দেখো এখানে তুমি তো নোট ভিডিও সবই দিচ্ছি, এবার সাথে সাথে দেখো আমরা ইংরেজি টেক্সটটাও আমি দিয়ে দিয়েছি যাতে করে তুমি যখন প্র্যাকটিস করবে, এবং পাশাপাশি ওয়ার্ড মিনিং, কোটিং ওয়ার্ড মিনিংগুলোর পাশাপাশি কিন্তু বাংলা দিয়ে দিয়েছি, ওয়ার্ড মিনিংগুলো দিয়ে দিয়েছি, তোমাকে আর খুঁজতে হবে না নিচে। পাশাপাশি কিন্তু আমি বাংলাগুলো দিয়ে দিয়েছি, এবং পড়ার সাথে সাথে একটু একটু ইংরেজি দিয়েছি, এবং পাশাপাশি বঙ্গানুবাদগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো একটু একটু ইংরেজি এবং পাশাপাশি বঙ্গানুবাদ। এর ফলে তুমি খুব ইজিলি কিন্তু প্র্যাকটিস করতে পারবে। যখন আমার ভিডিওগুলো দেখলে, দেখার পরে 2-3বার ভিডিও দেখার পর নিজেকে তো তোমাকে প্র্যাকটিস করতে হবে। তোমাকে কিন্তু টেক্সটটা ভালো করে পড়তে হবে। আমি এই কারণে এত খাটনি করে তোমাকে এই জিনিসগুলো করেছি, অনেক সময় লেগেছে স্টুডেন্ট, কিন্তু এটা করার একটাই উদ্দেশ্য যাতে ছাত্রছাত্রীরা টেক্সটটা ভালো করে আয়ত্ত করতে পারে। কেননা বড় যে কোশ্চেনগুলো সেই উত্তরগুলো কিন্তু তোমাকে নিজেকেই সাজিয়ে লিখতে হবে। কোনো নোট বেস পড়াশোনা কিন্তু করলে, নোট না মিললে কিন্তু তোমার রেজাল্ট ঠিক ভালো করতে পারবে না। কিন্তু টেক্সট ভালো করে খুঁটিয়ে পড়া থাকলে নিজে থেকে নোট করতে পারবে। তো সেই কারণে আমি এই ব্যবস্থা করা। যারা এখন অবধি কোর্স নেওনি, নিতে পারো। এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডাইরেক্ট ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে সাথে সাথে এই আমাদের অ্যাপ ইনস্টল করো এবং আমাদের কোর্সে জয়েন করো। তুমি চাইলে একটা গল্পও নিতে পারো একদম রিজনেবল প্রাইসে, 100 টাকারও কমে। তুমি একদিন যে পকেট মানি সেটাও কিন্তু জোগাড় করে আমাদের কোর্সটা নিয়ে থাকো। একটা গল্প নিয়ে দেখো, তারপর যদি খারাপ লাগে তাহলে আমাকে বলবে। একটা গল্প নেওয়ার পর যারা নিয়েছে তারা পরপর অ্যাডভান্স বুকিং করে রেখেছে পরের গল্পটার জন্য, ঠিক আছে? তো যাদের ইচ্ছা হবে তোমরা নিতে পারো, এবং যারা আর্থিক কারণে আমাদের কোর্স নিতে পারছো না তাদের জন্য আমি তো ভিডিওটা করছি, এবং সাথে সাথে আমি এখান থেকেই আমি তোমাদের পড়ে বোঝানোর চেষ্টা করবে, তাদের বুঝতে পারবে তোমরা যে এটা কতটা তোমাকে সাহায্য করবে তোমার পড়ার ক্ষেত্রে। তো চলো আমরা এখান থেকে আমাদের এই অ্যাপ থেকেই আমি তোমাকে বোঝাচ্ছি পুরো গল্পটা যাতে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারো। তো চলো শুরু করা যাক। স্ট্রং রুট এপিজে আব্দুল কালাম, তার জীবনী নিয়ে লেখা আত্মজীবনী। সে নিজেই তার জীবনী সম্পর্কে লিখেছিল, এটা অটোবায়োগ্রাফি। তো চলো শুরু করা যাক। আই ওয়াজ বর্ন ইন্টু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। তো লেখক বলছে আমি জন্মগ্রহণ করেছিলাম কোথায় না, একটা মিডল ক্লাস মধ্যবিত্ত তামিল পরিবারে আমি জন্মগ্রহণ করেছিলাম। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। রামেশ্বরমের একটা দ্বীপ শহরে, রামেশ্বরম নামক জায়গায় একটা দ্বীপ শহরে আমি জন্মগ্রহণ করেছিলাম। ইন দ্য আর্টওয়াইল কথা হলো তৎকালীন বা পূর্বেকার, তার তৎকালীন মাদ্রাস স্টেট। তাহলে তৎকালীন মাদ্রাস স্টেট, মাদ্রাস রাজ্যের আমি কি না রামেশ্বরম নামক একটা দ্বীপ শহরে আমি তামিল পরিবারে, একটা মিডল ক্লাস মধ্যবিত্ত তামিল পরিবারে আমি জন্মগ্রহণ করেছিলাম, ঠিক আছে? মাই ফাদার, আমার পিতা, ঠিক আছে, আমার পিতা যার নাম কি জৈনুল আবুদ্দিন, ঠিক আছে? তাহলে ওর পিতার নাম ছিল আব্দুল কালাম, এর পিতার নাম ছিল জৈনুল আবুদ্দিন। হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন, তার মধ্যে ছিল না কি না একাধিক ফর্মাল এডুকেশন। ফর্মাল এডুকেশন কথার অর্থ হলো প্রথাগত শিক্ষা। তার মধ্যে একাধিক যে সমস্ত স্কুল কলেজে গিয়ে যে প্রথাগত ডিগ্রিধারী যে শিক্ষা, প্রথাগত শিক্ষা তা কিন্তু বেশি ছিল না, ফর্মাল এডুকেশন ছিল না। নর মাচ ওয়েলথ, না
অধিক সম্পত্তিও ছিল না, টাকা পয়সাও বেশি ছিল না, না শিক্ষা দীক্ষাও কিন্তু অধিক ছিল না। ডেসপাইট অফ ডিসঅ্যাডভান্টেজেস, এই সমস্ত ডিসঅ্যাডভান্টেজ অসুবিধা থাকা সত্ত্বেও হি পসেসড মানে কথার অর্থ তার অধিকারে ছিল বা তিনি আয়ত্ত করেছিল গ্রেট ইনেট উইজডম। কিন্তু সে একাধিক কী অর্জন করেছিল না, সহজাত জ্ঞান, ঠিক আছে, সহজাত জ্ঞান অ্যান্ড ট্রু জেনারেসিটি অফ স্পিরিট আর কি না, হৃদয়ের মহানুভবতা সে কিন্তু আয়ত্ত করেছিল, ঠিক আছে। তো তার মধ্যে কি ছিল না, তার মধ্যে কিন্তু একাধিক যে প্রথাগত শিক্ষা কিংবা সম্পত্তি কিন্তু একাধিক ছিল না, কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে যে সহজাত জ্ঞানটা, ইনেট উইজডম, সহজাত জ্ঞান মানে বাস্তব জ্ঞান, যে জিনিসটা বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলেমিশে, অনেকে দেখবি অনেক লেখাপড়া কিন্তু অনেকে যায় না, কিন্তু তারা বাস্তব পরিস্থিতির সঙ্গে থেকে যে কীভাবে কী করতে হবে কি না করতে হবে, তারা কিন্তু লেখাপড়া না জানলে কিন্তু সেই সহজাত জ্ঞানটা আছে, এবং যেটা বাস্তব জীবনে কাজে লাগে সেই জ্ঞানটা কিন্তু, সহজাত জ্ঞানটা কিন্তু পিতার মধ্যে ছিল। অ্যান্ড ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, এবং মনের দিক থেকে হৃদয়ের মহানুভবতা, হৃদয়ের দিক থেকে একটা মহান ব্যক্তি ছিল, মনের দিক থেকে অত্যন্ত ভালো ব্যক্তি ছিল, তাই সেই কারণে বলেছে ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, ঠিক আছে, হৃদয়ের মহানুভবতাও তার মধ্যে ছিল। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার, ঠিক আছে, তাহলে সে পত্নী হিসেবে, সহপত্নী হিসেবে আমার মাকে পেয়েছিল, ঠিক আছে, জীবনসঙ্গী হিসেবে আমার মাকে পেয়েছিল। মায়ের নাম কি ছিল না, আশিয়াম্মা, ঠিক আছে, আমার মায়ের নাম কি ছিল না, আশিয়াম্মা। আই ডু নট রিকল, আমার মনে পড়ে না দ্য এক্স্যাক্ট নাম্বার অফ দ্য পিপল সি ফেড এভরিডে, আমার মনে পড়ে না যে এক্স্যাক্ট কতজন মানুষ আমাদের বাড়িতে রোজ সে খাওয়াতো, ঠিক আছে, মানে বাইরের লোকেরা কতজন যে খেত সেটা আমার মনে পড়ে না, বাট আই এম কোয়াইট সার্টেন, আমি এইটুকুনি নিশ্চিন্ত ছিলাম, দেয়ার দ্য ফার মোর আউটসাইডার এট উইথ আস দ্যাট অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। তাহলে কিন্তু বলছে যে আমাদের বাড়িতে যে কতজন লোক খেত সেটা আমার মনে পড়ে না, কিন্তু যে আমাদের যে ফ্যামিলি মেম্বার মোট মিলিয়ে যতজন হয় তার থেকে বেশি বাইরের লোক আমাদের সঙ্গে কিন্তু একসঙ্গে খেত, ঠিক আছে, পুট টুগেদার, ঠিক আছে। তার মানে বুঝতেই পারছো যে ধরো যদি ফ্যামিলিতে সব মিলে 10 জন লোক হয়, তাহলে বাইরের লোক ধরো 15 কি 20 হবে, তার বেশি লোকজন কিন্তু তারা একসঙ্গে খেত, ঠিক আছে। তার মানে মনের দিক থেকে কিন্তু তার পিতা এবং মাতা দুজনেই কিন্তু এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিল। তো ঠিক আছে, প্রথম স্ট্যান্ডার্ড যা বুঝলাম, পাশে বঙ্গানুবাদও আছে, তোমরা বঙ্গানুবাদও পড়ার সাথে সাথে করে নিতে পারবে, কোনো অসুবিধা হলে সেখানে সাথে সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, তাহলে আমার পিতা মাতারা ওয়াইডলি রিগার্ডেড, অনেকের কাছেই লোকেদের কাছে রিগার্ডেড হতো, গণ্য হতো, সবাই তাকে গণ্য করতো কী হিসেবে না, আইডিয়াল কাপল, হ্যাঁ, আদর্শ দম্পতি হিসেবে সবাই তাকে গণ্য করতো, বিচার করতো। মাই মাদার্স লিনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশ, ঠিক আছে, তাহলে আমার মায়ের লিনেজ মানে বংশমর্যাদা, পুরো বংশগত দিক থেকে কিন্তু কী ছিল না, মোর ডিস্টিংগুইশ কথার অর্থ হলো প্রসিদ্ধ, ঠিক আছে, আমার মায়ের বংশ কিন্তু বাবার বংশের থেকেও কিন্তু কী ছিল না, বেশি প্রসিদ্ধ বা সম্মানী বা উচ্চ বংশের ছিল। কেন? কারণটা কি না, ওয়ান অফ হার ফোরবিয়ার্স, তাদের মধ্যে একজন পূর্বপুরুষ মানে মায়ের বংশের একজন পূর্বপুরুষ হ্যাভিং বিন বেস্টোড কথার অর্থ না উপাধি অর্পণ করা বা সম্মানিত হয়েছিল, ঠিক আছে, তাদের মধ্যে একজন পূর্বপুরুষ কী সম্মানে ভূষিত হয়েছিল না, দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, তাদের এক পূর্বপুরুষ ব্রিটিশদের দ্বারা, ইংরেজদের দ্বারা বাহাদুর উপাধিতে কিন্তু সম্মানিত হয়েছিল। এই কারণে কিন্তু মায়ের বংশটা কিন্তু অনেক উঁচু বংশে। আগেকার দিনে এরকম যদি ইংরেজরা কিংবা সরকার থেকে কোনো যদি উপাধি দেওয়া হয় কিন্তু তারা কিন্তু অত্যন্ত সম্মানিত হয়। আগে কেন, এখনও যদি সরকার থেকে কোনো উপাধি পাওয়া হয় তাহলে কিন্তু তাদের সম্মানটা, মান সম্মানটা অনেকটা বেড়ে যায়। তো সেই কারণে মায়ের বংশ কিন্তু অনেক উঁচু বংশের ছিল, ঠিক আছে। তো চলো নেক্সট যা, আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, ঠিক আছে, তাহলে আমি ছিলাম, লেখক বলছে আমি ছিলাম একাধিক সন্তানের মধ্যে একজন, তাহলে মা বাবার একাধিক সন্তানের মধ্যে একজন, তাহলে ও একাই ছিল না, ওর কিন্তু একাধিক ভাই বোন ছিল, তাই বলছে এ শর্ট বয়, কিন্তু আমি কী ছিলাম, আয়তনে একটু বেটে ছিলাম, উইথ রেদার আনডিস্টিংগুইশড লুক, এবং দেখতেও কিন্তু আনডিস্টিংগুইশড, একদম সাদামাটা ছিমছাম দেখতে ছিলাম, মানে দেখতে কিন্তু খুব একটা আহামরি ছিল না। হ্যাঁ, আমরা জানি যে এপিজে আব্দুল কালাম দেখতে কিন্তু আহামরি ছিল, কিন্তু অসাধারণ সায়েন্টিস্ট। তো সেটাই বলছে যে আমি দেখতে কিন্তু একদম রেদার আনডিস্টিংগুইশড লুক, হ্যাঁ, একদম আকর্ষণীয় না, সাদামাটাই দেখতে ছিলাম। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, জন্মগ্রহণ করেছিলাম টল, লম্বা এবং হ্যান্ডসাম, সুদর্শন দেখতে। ওর পিতামাতা আগেই বলেছিল যে, আগে আমরা আলোচনা করেছি যে পিতামাতারা ছিল রিগার্ডেড আইডিয়াল কাপল হিসেবে গণ্য হতো, ঠিক আছে। তো ওর মা বাবা টল ছিল, লম্বা ছিল এবং হ্যান্ডসাম ছিল। তা সেগুলো বলছে যে আমি একজন বেটে খাটো মানুষ জন্মগ্রহণ করেছিলাম, যে লম্বা এবং হ্যান্ডসাম দেখতে বাবা মায়ের, আমি একজন বেটে এবং সাদামাটা দেখতে একজন সন্তান ছিলাম।
ঠিক আছে, সেটাই বলছে। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা বসবাস করতাম আমাদের যে অ্যানসেস্ট্রাল হাউস রয়েছে, যে পৈতৃক যে পূর্বপুরুষদের যে বাড়ি রয়েছে, সেই পুরনো বাড়িতে আমরা কিন্তু বসবাস করতাম। হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, যেটা না 19 শতকের মাঝামাঝি সময়ে তৈরি হয়েছিল। তাহলে পৈতৃক পুরনো বাড়িতে ওরা বসবাস করতো, যেটা 19 শতকের মাঝামাঝি সময়ে সেটা তৈরি হয়েছিল। ইট ওয়াজ এ ফিয়ারলি লার্জ পাকা হাউস, এটা ছিল একটা পুরো কী ছিল না, পাকা বাড়ি ছিল, বড় পাকা বাড়ি ছিল। ঠিক আছে, পুরনো পাকা বাড়ি ছিল, মেড অফ লাইমস্টোন, এই বড় বাড়িটা পাকা বাড়িটা তৈরি ছিল লাইমস্টোন অর্থাৎ চুনাপাথর অ্যান্ড ব্রিক্স এবং ইট দিয়ে এটা তৈরি ছিল। ঠিক আছে, অন দ্য মক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের যে মক স্ট্রিট রয়েছে সেই মক স্ট্রিটে কিন্তু এই বাড়িটা অবস্থিত ছিল। মাই অস্ট্রিয়ার ফাদার, অস্ট্রিয়ার কথা হলো সরল বা বাহুল্য বর্জিত, অর্থাৎ সাদা মাটা অর্থে বোঝায়, মানে সেকেলে কিংবা সহজ সরল। তাই বলছে আমার সহজ সরল পিতা ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্ট অ্যান্ড লাক্সারিস, আমার যে সহজ সরল পিতা সে কিন্তু সমস্ত অপ্রয়োজনীয় ইনএসেনশিয়াল, যে অপ্রয়োজনীয় যেগুলো দরকার নেই সেই সমস্ত কমফোর্ট, আরাম এবং লাক্সারি এবং বিলাসিতা থেকে কিন্তু আমাদের কিন্তু দূরে রেখেছিল। ঠিক আছে, যেগুলো অপ্রয়োজন, যেগুলো একজন সন্তানের বড় হতে প্রয়োজন নেই, সেই সমস্ত অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতা থেকে কিন্তু দূরে রেখেছিল। হাউএভার অল নেসেসিটিস ওয়্যার প্রোভাইডেড, কিন্তু যাই হোক যে সমস্ত দরকারি জিনিসপত্রগুলো ছিল সেগুলো কিন্তু প্রোভাইড করা হতো ফর ইন টার্মস অফ ফুড, সেগুলো খাদ্য হোক, হ্যাঁ, যে সমস্ত দরকারি জিনিসপত্র ছিল, খাদ্য, মেডিসিন, ওষুধ অ্যান্ড ক্লথিং এবং জামা কাপড়, এই সমস্ত দরকারি যে জিনিসপত্র ছিল, খাবার দাবার, ওষুধ হোক, জামা কাপড় হোক, এই সমস্ত দরকারি জিনিসগুলো থেকে কিন্তু বাবা কোনো রকম কার্পণ্য করেনি, এইগুলো সমস্ত দরকারি জিনিসপত্রগুলো কিন্তু বাবা প্রোভাইড করতো। ঠিক আছে, এটাই সব থেকে দরকার, যে পড়াশোনার করা, খাবার দাবার, মেডিসিন, ওষুধ, জামা কাপড়, এইগুলো যেগুলো দরকার বেড়ে ওঠার জন্য এইগুলো কিন্তু পিতামাতা দিয়েছিল। ঠিক আছে, অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতা দিয়ে ছাত্ররা বখাটেই হয়ে যায় সন্তান, তো সেই কারণে এই সমস্ত জিনিস থেকে কিন্তু দূরেই রেখেছিল ওর পিতামাতা। ঠিক আছে, আই উড সে, আমি এটা বলতে পারি যে মাইন্ড ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, আমার যে চাইল্ডহুডটা ছিল, আমার শৈশবকালটা ছিল অত্যন্ত সিকিউর এবং নিরাপদ ছিল। ঠিক আছে, মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, ঠিক আছে, মেটেরিয়ালি অর্থাৎ বস্তুগত দিক থেকে, ঠিক আছে, পার্থিব দিক থেকে, বস্তুগত দিক থেকেও কিন্তু শান্তির ছিল এবং ইমোশনালি আবেগগত দিক থেকেও কিন্তু আমরা খুব শান্তিতেই কিন্তু শৈশবকালটা কাটিয়েছি। ঠিক আছে, বস্তুগত এবং আবেগগত দুদিক থেকেই কিন্তু ওদের চাইল্ডহুডটা কিন্তু খুব অসাধারণভাবে কেটেছে, যদিও তাদের কিন্তু আরাম কিংবা বিলাসিতাতে কাটেনি, কিন্তু তারাও কিন্তু তাদের জীবনটা কিন্তু খুব সুন্দরভাবে কাটিয়েছে, বস্তুগত দিক হোক আর আবেগগত দিক থেকে। আবেগগত দিক দেখে বলো যে তোমাকে সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো, কিন্তু তোমাকে আবেগ, মানে তোমার সঙ্গে কেউ গল্প করছে না, কেউ কথা বলছে না, তাহলে তো মনের দিক থেকে তুমি খুশি হবে না। তো খুশি দুদিক থেকেই হতে হবে, খাওয়া দাওয়া জিনিসপত্র সাথে সাথে মনের দিক থেকে আবেগ, মনের দিক থেকে ইমোশনালিও কিন্তু ওদের কিন্তু ভালোভাবেই ওরা ছিল। ঠিক আছে, তো সেই কথা এখানে বলা হয়েছে। তো চলো এরপরে, আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত আমার মায়ের সঙ্গে খেতাম। ঠিক আছে, আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি মায়ের সঙ্গে খেতাম সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, যে রান্নাঘর আছে রান্নাঘরের কিচেনে বসে আমি আমার মায়ের সাথেই খাওয়া দাওয়া করতাম। ঠিক আছে, শি উড প্লেস এ ব্যানানা লিভ বিফোর মি, সে আমার সামনে একটা কলা পাতা রাখতো, ব্যানানা লিভ মানে কলা পাতা রাখতো, অন হুইচ শি দেন ল্যাডেলড, তারপর তার উপরে সে কী করতো, ল্যাডেল কথা তো চামচ দিয়ে পরিবেশন করতো, তারপরে এই যে কলা পাতা রাখতো তারপরে কী কী দিত না, রাইস, ভাত অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, অ্যারোমেটিক কথা অত হলো সুগন্ধিযুক্ত, খুব সেন্ট আলা সুগন্ধিযুক্ত সাম্বার। সাম্বার হলো দক্ষিণ ভারতীয় কাদের রান্না করা একটা ডাল। ঠিক আছে, তো সেটাই হচ্ছে সাম্বার দিত, ভাত দিত, মানে ভাত ডাল, মানে ডাল বা সাম্বার দিত, আর এ ভ্যারাইটি অফ শার্প, শার্প কথাটা তো বলছে ঝাঁঝালো গন্ধযুক্ত, হ্যাঁ, একটু ঝালঝাল হোমমেড পিকেল এবং বাড়িতে তৈরি আচার দিত সাথে। ঠিক আছে, দক্ষিণ ভারতীয়রা এই আচার, ঠিক আছে, তারপরে এই সাম্বার এগুলো কিন্তু খায়, একদম ওরা যেহেতু দক্ষিণ ভারতে থাকতো সাউথে, সেই আচার থাকতো একটা, অ্যান্ড ডলপ মানে একদলা কি থাকতো, এ ফ্রেশ কোকোনাট চাটনি এবং নারকেলের চাটনিটাও থাকতো। ঠিক আছে, এইগুলো সব একদম সাউথ ইন্ডিয়ার অথেন্টিক ডিশ। দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, যে শিব মন্দিরটা যেটা রামেশ্বরমকে
অত্যন্ত ফেমাস করেছিল, বিখ্যাত করেছিল কাদের কাছে না তীর্থযাত্রীদের কাছে। ওয়াজ অ্যাবাউট 10 মিনিটস ওয়াক ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ি থেকে মাত্র কত মিনিটের পথ ছিল, মাত্র 10 মিনিটের হাঁটা পথ ছিল। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের যে লোকালিটিটা ছিল হ্যাঁ সাধারণত কি না প্রিডমিনেন্টলি অর্থাৎ হলো প্রধানত বা অধ্যুষিত, তাহলে আমাদের লোকালিটি ছিল মুসলিম অধ্যুষিত, বেশিরভাগ লোকেরা মুসলিম ছিল, ঠিক আছে, মুসলমান ছিল। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু এখানে একাধিক হিন্দু পরিবারও বসবাস করতো, লিভিং অ্যামিয়েবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স। কীভাবে বসবাস করতো? অ্যামিয়েবলি অর্থাৎ বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করতো কাদের সাথে না তাদের মুসলিম নেইবার্স, যে মুসলিম প্রতিবেশী রয়েছে তাদের সাথে অত্যন্ত বন্ধুত্বপূর্ণভাবে, যে সমস্ত হিন্দু পরিবাররা ছিল মুসলিম পরিবারদের সঙ্গে অত্যন্ত বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করতো, অর্থাৎ হিন্দু মুসলিম খুব মিলেমিশে কিন্তু তারা বসবাস করতো, ঠিক আছে, কোনো সমস্যা ছিল না তাদের মধ্যে। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক, সেখানে একটা খুব পুরনো মসজিদ ছিল, মস্ক ছিল মানে পুরনো মসজিদ ছিল ইন আমার লোকালিটি, আমাদের এলাকাতে একটা পুরনো খুব মসজিদ ছিল। দ্য ওয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার, যেখানে আমার বাবা আমাকে সাথে করে নিয়ে যেত সন্ধ্যাকালীন যে প্রেয়ার প্রার্থনা বা এখানে নামাজ অর্থে ব্যবহার করেছে, সন্ধ্যাকালীন যে নামাজ পড়তে যেতাম সেখানে আমাকে কিন্তু বাবা আমাকে নিয়ে যেত সন্ধ্যাকালীন নামাজ পড়ার জন্য, ঠিক আছে। তো আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড, ঠিক আছে, কিন্তু আমার মধ্যে ফেইন্টেস্ট কথা তো সামান্যতম বিন্দুমাত্র আইডিয়া ছিল না, বিন্দুমাত্র ধারণা ছিল না যে সমস্ত যে আরবি ভাষায় যে নামাজ পড়া হতো তার অর্থটা কী, ঠিক আছে, মিনিংটা কী, অর্থটা কী, সেটা কিন্তু আমি বিন্দুমাত্র জানতাম না। অনেকেই ওর যে বয়স সেই বয়সে তো ওর জানারও কথা নেই যে আরবি ভাষায় নামাজ পড়াচ্ছে, ওর অর্থ কিন্তু ও বিন্দুমাত্র জানতো না, কিন্তু ও নামাজ পড়তো কিন্তু অর্থ কিন্তু জানতো না। তো সেই বলছে আমার বিন্দুমাত্র আইডিয়া ছিল না, যে আমি কিন্তু বিন্দুমাত্র জানতাম না যে এই আরবি ভাষায় নামাজ পড়ছি তার প্রকৃত অর্থটা কী, ওর ভাষায় সেটা তো অর্থ সে জানতো না। কিন্তু বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমি এইটুকুনি নিশ্চিন্ত ছিলাম যে দ্যাট দে রিচড গড, আমি এইটুকুনি নিশ্চিন্ত ছিলাম যে এই যে নামাজটা, এই যে প্রার্থনা, এটা কিন্তু রিচড গড, যেটা ভগবানের কাছে বা আল্লাহর কাছে কিন্তু পৌঁছাতো, এই প্রার্থনা ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছাতো। কেন এইটুকুনি নিশ্চিন্ত কেন ছিল? সবাই এক মনে একাগ্রহের সঙ্গে এবং অত্যন্ত ভক্তি ভরে যে নামাজটা পড়তো এবং সেই নামাজের যে মাধুর্যটা তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে এই নামাজ কিন্তু ডাইরেক্ট ভগবানের কাছে আল্লাহর কাছে কিন্তু পৌঁছাচ্ছে। তো সেইটুকুনি ও নিশ্চিন্ত ছিল, যদিও সে তার অর্থ বুঝুক কিংবা না বুঝুক। হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মক্স, যখন আমার বাবা মসজিদ থেকে বাইরে বেরিয়ে আসতো, মানে নামাজ পড়ার বাইরে বেরিয়ে আসতো, আফটার প্রেয়ারের পরে, প্রার্থনার পরে বা নামাজের পরে যখন বাইরে বেরিয়ে আসতো, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, বিভিন্ন ধর্মের লোকেরা উড বি সিটিং আউটসাইড, বিভিন্ন ধর্মের লোকেরা কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকতো, ঠিক আছে, ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করতো, আমার বাবার জন্য কিন্তু বাইরে দাঁড়িয়ে তারা অপেক্ষা করতো। মেনি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার, হ্যাঁ তাদের মধ্যে অনেকে বাটিতে কি জল ভরে অফার করতো, আমার বাবাকে দিত, ঠিক আছে। বোলস কথার অর্থ বাটি, তাই বোলস অফ ওয়াটার, ঠিক আছে, তার জল ভর্তি যে বাটি তার কাছে দিত, ঠিক আছে। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস, তারপরে বাবা তার মধ্যে কি রাখতো না ফিঙ্গার টিপস, আঙুলের ডগাটা ওই জলের মধ্যে রাখতো, ইট ইন দেম অ্যান্ড সে এ প্রেয়ার, হ্যাঁ তাহলে ওই যে বাটিটায় জল ভর্তি বাটিটা দিত, সেই জলের বাটির মধ্যে সে তার আঙুলের ডগাটা ডোবাতো এবং মনে মনে কিছু মন্ত্র পড়তো, ঠিক আছে, অ্যান্ড সে দ্য প্রেয়ার, কিছু প্রেয়ার করতো, নামাজের মতো কিছু মন্ত্র কিন্তু সে পড়ে দিত ওই জলের মধ্যে, হ্যাঁ। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, ঠিক আছে, এই জলগুলো তারপরে বাড়িতে নিয়ে যাওয়া হতো কি না অসহায় বা অক্ষম ব্যক্তিরা, যে সমস্ত অসুস্থ ব্যক্তিরা রয়েছে তাদের জন্য নিয়ে যাওয়া হতো, হ্যাঁ, যাতে সেই জলপোড়াটা খেলে তাদের জলপোড়ার দ্বারা তারা যেন সুস্থ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো আই অলসো রিমেম্বার, আমার এটুকুনি মনে আছে, পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর, আমার এটুকুনিও মনে আছে যে লোকেরা আমাদের বাড়িতে আসতো, হ্যাঁ, তারা কী হওয়ার পরে যে কিওর হওয়ার সুস্থ হওয়ার পরে এই জল পড়ার ফলে যে অনেকে সুস্থ হয়ে তারা বাড়িতেও এসে ধন্যবাদ জানাতো, এই কথা আমার মনে আছে, ঠিক আছে। ফাদার অলওয়েজ স্মাইল, ঠিক আছে, যখনই তারা এসে ধন্যবাদ জানাতো বাবা হাসতো, স্মাইল করতো, অ্যান্ড আস্ক দেম, এবং তাদের বলতো টু থ্যাঙ্ক আল্লাহ, আমাকে না কাকে ধন্যবাদ জানাও? আল্লাহ, ভগবানকে, আল্লাহকে ধন্যবাদ জানাও, দা মার্সিফুল, যে দয়ালু, যে সর্বজ্ঞানী, হ্যাঁ সেই আল্লাহকে তোমরা ধন্যবাদ জানাও, এটা আমার নয়, ভগবানের কৃপা, সেই সর্বজ্ঞানী আল্লাহকে তোমরা কিন্তু ধন্যবাদ জানাও, আমাকে ধন্যবাদ জানিয়ে কিন্তু কোনো লাভ নেই। অসাধারণ গল্প, খুব ভালোভাবে আমরা বুঝছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপরে দেখো
দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। তাহলে হাই প্রিস্ট কথার অর্থ হলো পুরোহিত। তাহলে রামেশ্বরমের যে হাই প্রিস্ট সব থেকে প্রধান পুরোহিত যে ছিল, হ্যাঁ, রামেশ্বরম টেম্পল যার জন্য বিখ্যাত ওই জায়গাটা, ঠিক আছে, রামেশ্বরম টেম্পলের যে প্রধান পুরোহিত ছিল পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, বাংলায় বললে পক্ষী লক্ষণ শাস্ত্রী যে ছিল, ওয়াজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার। হ্যাঁ, সেই মন্দিরের যে প্রধান পুরোহিত সে আমার বাবার কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল, ক্লোজ ফ্রেন্ড ছিল, ঠিক আছে। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ, একটা অত্যন্ত ভিভিড অত্যন্ত মনে পড়ে একদম যে ঘটনা, সেই অফ মাই আর্লি চাইল্ডহুড, আমার শৈশবকালের একটা পরিচিত যে ঘটনা ছিল, অফ টু মেন, এই যে দুজন মানুষ, বাবা এবং পুরোহিত, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, দুজনেই ট্র্যাডিশনাল যে প্রচলিত গতানুগতিক যে তাদের অ্যাটায়ার কথার অর্থ হলো পোশাক পরে, যেমন যে পুরোহিত তার যে হিন্দু ধর্মের যে পুরোহিতদের পোশাক পরে, আর এই যে মুসলিম আছে তাদের যে মুসলিম পোশাক পরে, দুজন একসাথে তাদের ধর্মগত পোশাক পরে, ট্র্যাডিশনাল পোশাক পরে ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স। হ্যাঁ, একসঙ্গে বসে কিন্তু তারা আলোচনা করতো, ডিসকাসিং করতো কী নিয়ে না, স্পিরিচুয়াল ম্যাটার্স মানে আধ্যাত্মিক বিষয় নিয়ে, ঠিক আছে, আধ্যাত্মিক বিষয়, ভগবান, ঈশ্বর, আল্লাহ, এসব নিয়ে কিন্তু তারা নিজেদের মধ্যে আলোচনা করতো। কোনো রকম ঝগড়াঝাটি তাদের মধ্যে ছিল না, কারণ তারা দুজনেই কিন্তু মহান ব্যক্তি, তারা জানে যে ঈশ্বর আল্লাহ দুজনেই এক। হ্যাঁ, তাদের মধ্যে ভেদাভেদ নেই, ঠিক আছে। তারা কিন্তু নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণভাবে কিন্তু তারা এই স্পিরিচুয়াল আধ্যাত্মিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতো, ঠিক আছে, দুজনের ক্লোজ ফ্রেন্ড। when I was old enough to ask question, যখন আমি ততটা বয়স হলো যে প্রশ্ন জিজ্ঞাসা করার মতো, তো ছোটোকালে ওর বাবার সাথে যেত, এগুলো দেখতো, কিন্তু তখন সেই সমস্ত সময় প্রশ্ন করার মতো ওর সেই বয়সটা ছিল না। কিন্তু যখন মোটামুটি একটু বড় হলো, বলছে যে when I was old enough to ask question, আমি যখন একটু মোটামুটি বড় হলাম, যে প্রশ্ন করার মতো বয়স হলো, I asked my father about the relevance of prayer। হ্যাঁ, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম যে এই যে প্রার্থনা, এই যে নামাজ পড়া হচ্ছে, এই যে প্রার্থনার রিলিভেন্সটা কি, উপযোগিতা বা প্রাসঙ্গিকতাটা কী আছে, এইসব করে কী লাভ হচ্ছে, হ্যাঁ, যে এতে কোনো আদৌ কি উপকার আছে কি না, এর রিলিভেন্সটা কি, প্রাসঙ্গিকতা, উপযোগিতা বা উপকারিতা কোনো আছে কি না, সেটা জিজ্ঞাসা করলো। মাই ফাদার টোল্ড মি, তখন আমার বাবা আমাকে বললো, দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার। ঠিক আছে, বলছি এখানে কোনো মিস্ট্রি বা রহস্যের কিছু নেই, প্রার্থনায় কোনো রকম, প্রার্থনা বা নামাজে কোনো রকম রহস্যের কিছু নেই। র্যাদার, উপরন্তু প্রেয়ার মেড পসিবল এ কমিউন অফ স্পিরিট, উপরন্তু প্রার্থনা তোমার মধ্যে কী করে না, পসিবল এ কমিউন অফ স্পিরিট বিটুইন টু পিপল, ঠিক আছে, বিটুইন পিপল। তাহলে মানুষের মনে বা আত্মার মধ্যে, হ্যাঁ, কী করে না, ভাবের আদান প্রদানের কী মাধ্যম হিসেবে কাজ করে হলো কি না, এই প্রার্থনা, ঠিক আছে। মনের মধ্যে, আত্মার মধ্যে, মানুষের মধ্যে যে মিলন বা ভাবের আদান প্রদানের মাধ্যম হিসেবে কিন্তু এই প্রেয়ার কাজ করে। প্রেয়ার হলো এমন একটা জিনিস, সেখানে সবাই মিলে একসাথে গিয়ে আমরা ঈশ্বর বা আল্লাহর কিন্তু একসাথে মিলে গিয়ে কিন্তু আল্লাহর প্রার্থনা করি আমরা। সেখানে কিন্তু ধর্মগত দিক থেকে কে বড় লোক, কে ছোটো লোক, ধনী দরিদ্রের কিন্তু ভেদাভেদ থাকে না, ঠিক আছে। সেখানে কিন্তু আমরা এক হয়ে যাই। তো সেটাই বলছে, দুটো মানুষের আত্মার মধ্যে যে মিল আছে সেটা কিন্তু সংবিধান করে এই প্রার্থনা। হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করো, হি সেড, সে বলতো, ইউ ট্রান্সেন্ড ইয়োর বডি, ঠিক আছে, তুমি কী করো না, ট্রান্সেন্ড করে ফেলো। ট্রান্সেন্ড করো, অতিক্রম করো না তোমার বডি, মানে তোমার দেহজ সত্তা রয়েছে, যে তোমার যে ঐশ্বরিক সত্তা রয়েছে, দেহজ সত্তা রয়েছে, বস্তুগত সত্তা, এই দেহজ সত্তা থেকে তুমি অতিক্রম করে যাও অ্যান্ড বিকাম আ পার্ট অফ দ্য কসমস, এবং এই দেহজ সত্তা থেকে অতিক্রম করে তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন অংশ হয়ে যাও, ঠিক আছে। এই যে দেহজ লিমিটের বাইরে গিয়ে তুমি কিন্তু একজন বিশ্ব ব্রহ্মাণ্ডের, মহাবিশ্বের একজন অংশ হয়ে যাও, ঠিক আছে। হুইচ নোস নো ডিভিশন অফ ওয়েলথ, অর্থাৎ ধন সম্পত্তি, টাকা পয়সা, ধনী দরিদ্র, এর মধ্যে কোনো ভেদাভেদ নেই, না আছে ভেদাভেদ বয়স, এজ কথার অর্থ বয়স, কে ছোট কে বড় তারও কোনো ভেদাভেদ নেই, না আছে কাস্ট, ক্রিড, হ্যাঁ, জাতি আর ধর্ম, তারও কোনো রকম ভেদাভেদ নেই। যখন তুমি প্রার্থনা করো তখন কিন্তু সবাই এক, ধনী দরিদ্র, বড় ছোট, ঠিক আছে, জাতিগত দিক থেকে কে নিচু উঁচু, এই সমস্ত কিছু কোনো কিন্তু ভেদাভেদ থাকে না।
তুমি যখন প্রার্থনা করো তুমি কিন্তু একটা ঐশ্বরিক সত্তা মধ্যে চলে আসো, এবং তুমি একজন বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন হয়ে যাও, এবং তোমার মনটা কিন্তু সেই একদিকে চলে যায়। ঠিক আছে, তুমি মন দিয়ে যখন প্রার্থনা করো কিংবা নামাজ পড়ো, যে ধর্মের হও, এটা কিন্তু সমস্ত ক্ষেত্রে কিন্তু এক হয়ে যায়। মন দিয়ে প্রার্থনা করে কিন্তু মনটা কিন্তু তোমার একদম সেই ভগবানের প্রতি চলে যায়, এবং সেখানে কিন্তু কোনো ভেদাভেদ থাকে না। এই জিনিসটা কিন্তু বোঝানোর চেষ্টা করছে। এটা কিন্তু একটু স্পিরিচুয়াল কনসেপ্ট, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, এমন কঠিন কিছু নেই, একটু ঠান্ডা মাথায় বুঝবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পেরে যাবে। তো চলো এরপরে দেখি, মাই ফাদার কুড কনভে, আমার বাবা কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারতো কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, যে সমস্ত জটিল, যে সমস্ত কমপ্লেক্স কথার অর্থ হলো জটিল, যে স্পিরিচুয়াল কনসেপ্টগুলো রয়েছে, যে সমস্ত স্পিরিচুয়াল কনসেপ্ট, যে আধ্যাত্মিক ধারণাগুলো যে সমস্ত রয়েছে, সেই সমস্ত যে আধ্যাত্মিক ধারণাগুলোকে অত্যন্ত কি ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, অত্যন্ত সহজ সরল তামিল ভাষায় কিন্তু বুঝিয়ে বলতে পারতো। ঠিক আছে, অত্যন্ত সহজ সরল ভাষায় তামিল ভাষায় কিন্তু বুঝিয়ে বলে দিতে পারতো, যে ধর্মের যে কঠিন কঠিন জিনিসগুলো রয়েছে অনেকেই বুঝতে পারে না, সেই জিনিসগুলো কিন্তু ওর বাবা অত্যন্ত সহজ সরল তামিল ভাষায় বুঝিয়ে বলতে পারতো। হি ওয়ান্স টোল্ড মি, সে আমাকে একসময় বলেছিল যে ইন হিজ ওন টাইম, কোনো ব্যক্তির একটা নির্দিষ্ট সময়, সে নিজের সময়ে ইন হিজ ওন প্লেস, তার সেই নির্দিষ্ট জায়গায়, ইন হোয়াট হি রিয়েলি ইজ, সে প্রকৃত যা, অ্যান্ড ইন হোয়াট স্টেজ হি হ্যাজ রিচড, এবং যে পরিস্থিতি সে পৌঁছাক না কেন, গুড অর ব্যাড, ভালো বা মন্দ, যে পরিস্থিতি সে পৌঁছক না কেন, সেই জায়গায় সে ভালো মন্দ, সেই যে জায়গায় পৌঁছক না কেন, every human being is a specific element within the whole of the manifest divine being। তাহলে প্রত্যেকটা মানুষই কি না এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ম্যানিফেস্ট অফ দ্য ডিভাইন বিং, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা বিশেষ অংশ বা উপাদান। ঠিক আছে, তা সেই কথাই বলছে যে প্রত্যেক ব্যক্তি সে যে অবস্থায় পোষক, ধনী দরিদ্র, সে বধির হোক, সে অসুস্থ হোক, যাই হোক না কেন, সে কিন্তু কি না এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকৃতির কিন্তু একটা অংশ, প্রকৃতির কিন্তু একটা উপাদান। সে কমা হোক, ধনী হোক, দরিদ্র হোক, যেই হোক, সে তো এই পৃথিবীর প্রকৃতিরই উপাদান। ঠিক আছে, সেটাই বলছে, সে কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কিন্তু একটা অংশ। সো ওয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, তাহলে এই ডিফিকাল্টিস যেগুলো রয়েছে, তাহলে তা থেকে আমরা অ্যাফ্রেড হব কেন, ভয় পাবো কেন? এই সমস্ত প্রতিকূলতা, সাফারিংস, কথার অর্থ যন্ত্রণা, অ্যান্ড প্রবলেমস, যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, এই সমস্যা, যন্ত্রণা এবং প্রতিকূলতা থেকে আমরা কেন ভয় পাবো? যেহেতু আমরা এই প্রকৃতিরই একটা অংশ, ঠিক আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের আমরা একটা অংশ, তাহলে আমরা এসব থেকে কেন ভয় পাই? হোয়েন ট্রাভেলস কাম, যখন সমস্যা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলিভেন্স অফ ইয়োর সাফারিংস, চেষ্টা করো যে এই যে সাফারিংস যেটা পাচ্ছ, যে দুঃখ কষ্টটা পাচ্ছ, তার কি আদৌ কি কোনো রিলিভেন্স আছে, প্রাসঙ্গিকতা আছে কি না, সেটা তুমি বোঝার চেষ্টা করো। এই যে যন্ত্রণা পাচ্ছ, তার কি আদৌ কি কোনো প্রাসঙ্গিকতা আছে, তা সেটা আগে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, অনেক সময় আমরা খামখাই সমস্যা পড়লে একাধিকভাবে যন্ত্রণা কষ্ট পেয়ে যাই, তো সেটাই বলছে তার কি আদৌ কি কোনো প্রাসঙ্গিকতা আছে। ঠিক আছে, সাপোজ ধরো তুমি ধরো পরীক্ষায় পড়াশোনা করলে না, ফেল করলে, ঠিক আছে, তার ফলে তুমি অত্যন্ত দুঃখ কষ্ট পাচ্ছ। এই দুঃখ কষ্ট পাওয়ার আদৌ কি কোনো প্রয়োজন আছে? অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, তাহলে কি না এই যে প্রতিকূলতা বা দুঃসময় সকলের জীবনে কি করে না সুযোগ করে দেয়, কিসের না ইন্ট্রোস্পেকশন, আত্মসমীক্ষার সুযোগ করে দেয়। ঠিক আছে, এই পরিস্থিতি কিন্তু মানুষকে আত্মসমীক্ষার সুযোগ করে দেয়। এই সমস্ত পরিস্থিতি আসলেই কিন্তু আমরা নিজে থেকে আত্মসমীক্ষা করার চেষ্টা করতে পারি, নিজে থেকে নিজে বিচার করতে পারি। তো সেই কারণেই বলে যে প্রতিকূলতা বা দুঃসময় কিন্তু মানুষকে এই আত্মসমীক্ষার সুযোগ করে দেয়। ঠিক আছে, যে যখন যন্ত্রণা পাওয়া, দুঃখ পাওয়া, আদৌ কি সেই দুঃখ বা যন্ত্রণা পাওয়ার কি আদৌ কি কোনো প্রয়োজন আছে, না সেই থেকে কী করে পথ বার করতে হয়, সেইখান থেকে কী করে আমরা বেরিয়ে আসতে পারি, সেই সুযোগ করার কথা। তুমি যদি পরীক্ষায় ভালো না পড়ার ফলে ফেল করো, তাই নিয়ে কি দুঃখ করে কোনো লাভ আছে? এখন কি পথ আছে, কিভাবে ভবিষ্যতে এর পরে যাতে সেই জিনিসটা না হয়, সেটাই তো তোমাকে খুঁজতে হবে। তার জন্য তো দুঃখ করে যন্ত্রণা করতে কোনো লাভ নেই। ঠিক আছে, যারা ফেল করেছে তার নিজের কর্মের জন্যই ফেল করেছে। ঠিক আছে, তাকে এখন যেটা করার যে আরও যাতে ভবিষ্যতে সেরকম না হয়, সেই সুযোগটা খুঁজতে হবে, অপরচুনিটিস খুঁজতে হবে, না তো তুমি কিন্তু ভবিষ্যতে আরও খারাপ হয়ে যাবে। তো সেটাই বলছি যে আমরা দুঃখ করার কি রিলেভেন্স জিনিসটা আছে, প্রাসঙ্গিকতাটা কী আছে, সেটা কিন্তু সুযোগ করে দেয়। মানুষ যখন সমস্যায় পড়ে তখন কিন্তু এই আত্মসমীক্ষার সুযোগ পায়। অত্যন্ত একটু বোঝার জিনিস আছে, একটু মন দিয়ে বুঝবে, কোনো সমস্যা নেই, আমি অত্যন্ত ইজিভাবে বলেছি। চলো নেক্সট, চলো এরপর আরও একটু কঠিন আছে। তো
চলো, why don't you say this to the people who come to you for help and advice? বলছে তুমি তাহলে why don't you say this টু দ্য পিপল, তাহলে তুমি নিজে কেন এই লোকগুলোকে বলো না যারা তোমার কাছে আসে, হ্যাঁ, ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, এই যে সমস্ত লোকেরা আসে তাহলে তুমি তাদের নিজে থেকে বলো না কেন যে এই সমস্ত কিছু, এই দুঃখ কষ্ট এই সমস্ত কিছু কোনো প্রয়োজন নেই, নিজে থেকে আত্মসমীক্ষা করা দরকার, এই সমস্ত দুঃখ কষ্ট পাওয়ার কি আদৌ কি কোনো প্রয়োজন আছে, কেন আসো তো তাহলে তোমার কাছে, তুমি এরকম জল পোড়া দাও এই সমস্ত জিনিস করার কি দরকার আছে, তুমি নিজে থেকে কেন বলো না এইসব লোকেদের। আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম। তো হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার, সে তার হাতটা আমার কাঁধের উপরে রাখলো, ঠিক আছে, অ্যান্ড লুকড স্ট্রেইট ইনটু মাই আইস, এবং আমার চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। ফর এ কোয়াইট সাম টাইম, কিছু সময়ের জন্য হি সেড নাথিং, সে কোনো কিছুই বললো না, অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস। কিছু মুহূর্তের জন্য যেন মনে হলো সে আমার যে বুঝতে পারার যে ক্ষমতা আছে কিনা সেটা কিন্তু জাজ করে নিল, বিচার করে নিল, ঠিক আছে, কাঁধে হাত রেখে বিচার করে নিল আদৌ কি ও বুঝতে পারবে কি না, আমি যে এই যে কঠিন কথাটা বলতে যাচ্ছি সেটার অর্থটা আদৌ কি বুঝতে পারবে কিনা, রিলেভেন্স আছে কিনা আদৌ, সেটা কিন্তু বোঝার চেষ্টা করে নিল। দেন হি অ্যান্সার্ড ইন লো ডিপ ভয়েস, তারপরে সে উত্তর দিল অত্যন্ত নিচু এবং ডিপ ভয়েস, হ্যাঁ, গভীর গলায় কিন্তু আমার বাবা বলতে শুরু করলো, লো নিচু এবং গভীর গলায় সে বলা শুরু করলো। অ্যান্ড হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি, এবং তার উত্তরটা আমার মধ্যে ভরিয়ে দিল কিসে না, স্ট্রেঞ্জ এনার্জি, একটা অদ্ভুত প্রাণশক্তি, অ্যান্ড এনথুসিয়াজম, এবং কি না যা গভীর উত্তেজনা, হ্যাঁ, এনথুসিয়াজম গভীর উত্তেজনা, ঠিক আছে, মনের দিক থেকে প্রাণশক্তি এবং উত্তেজনায় আমার মনটা কী করে ফেললো না, তার এই উত্তরটার ফলে আমার মনটা ভরে গেল, ঠিক আছে। কি বললো না ওর বাবা না, হোয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেম অ্যালোন, যখন মানুষরা নিজেদের একা বোধ করে অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশান, স্বাভাবিক ন্যাচারাল প্রাকৃতিকগত দিক থেকেই দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, হ্যাঁ, স্বাভাবিকভাবেই সে একটা সঙ্গীর খোঁজ করে, যখনই মানুষ একাবোধ করে তখন সবসময় প্রাকৃতিকগত দিক থেকেই সে কিন্তু একটা সঙ্গীর খোঁজ করে, হ্যাঁ, কোম্পানির খোঁজ করে, হ্যাঁ, ভাবে যে কেউ যদি আমার সঙ্গ দিত, কেউ যদি আমাকে হেল্প করতো, ঠিক আছে। হোয়েন এভার দে আর ইন ট্রাভেল, যখন তারা সমস্যায় পড়ে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তাহলে যখনই তারা কোনো সমস্যায় পড়ে তখন তারা লোকেরা ভাবে যে তারা খোঁজে কোনো একজন ব্যক্তি তাকে কী করবে না, সাহায্য করে, মানে যখন মানুষ একা থাকে তখনও একজন সঙ্গীর কথা খোঁজে, যখন মানুষ সমস্যায় পড়ে তখনও ভাবে যে কেউ আছে যে আমাকে কী করবে না, তা সাহায্য করবে। হুইন এভার দে রিচড ইন ইম্পাস, যখন তারা একদম ইম্পাস কথাটা তো অচল হয়ে যায়, কোনো পথ খুঁজে পায় না, যে কী করতে হবে না করতে হবে, হ্যাঁ, তো সেটা বুঝতে পায় না, হ্যাঁ, দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, হ্যাঁ, তারা খোঁজে এমন একজনকে যে কিনা তাকে কীভাবে এই থেকে বেরিয়ে আসতে হবে তার পথ খুঁজে দেবে, ঠিক আছে। এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, রেকারেন্ট কথা তো বারংবার হওয়া, যে পুনরাবৃত্তি হওয়া, রেকারি করে না মাসে মাসে টাকা দেয়, সেটাকে সেই অর্থেই বোঝাচ্ছে রেকারেন্ট, বারবার ঘটে চলা যে সমস্ত অ্যাঙ্গুইশ, যেগুলো রয়েছে চরম যন্ত্রণাগুলো, মানসিক যন্ত্রণাগুলো আছে, শারীরিক ও মানসিক যন্ত্রণাগুলো আছে, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার, যে তৃষ্ণা এবং আকাঙ্ক্ষাগুলো রয়েছে, ফাইন্ড ইটস ওন স্পেশাল হেল্পার, হ্যাঁ, নিজে থেকেই তার সাহায্যকারীকে খুঁজে নেয়, ঠিক আছে। প্রত্যেক যন্ত্রণা, হ্যাঁ, দুঃখ কষ্ট থেকে কিন্তু প্রত্যেকেই কিন্তু তার নিজের হেল্পার সাহায্যকারী কিন্তু খুঁজে নেয়, ঠিক আছে। ফর দ্য পিপল হু কাম টু মি, যে সমস্ত লোকেরা আমার কাছে আসে, হ্যাঁ, ইন ডিস্ট্রেস, সমস্যায় পড়ে আমার কাছে আসে, আই এম বাট আ গো বিটুইন ইন দিয়ার এফোর্ট টু প্রফিশিয়েট, আমি কী করি না এর মধ্যে, আই এম বাট টু গো বিটুইন, আমি তাদেরকে মাঝখানে কি মধ্যস্থতা মাধ্যমের ভূমিকা পালন করি, ঠিক আছে, ইন দেয়ার এফোর্ট অফ প্রফিশিয়েট ডমিনিক ফোর্সেস, তাদের যে এই অশুভ শক্তি আছে সেটা শান্ত করার কাজে মাধ্যমের ভূমিকা পালন করি, ঠিক আছে। আমার কাছে যারা আসে তাদের মধ্যে যে এই যে অশুভ শক্তি আছে তা শান্ত করার কাজে আমি মাধ্যমের ভূমিকা পালন করি, উইথ কার মাধ্যমে না, উইথ প্রেয়ার্স, প্রার্থনা, অ্যান্ড অফারিংস, এবং অর্ঘ্য, এই অর্ঘ্য এবং প্রার্থনার মাধ্যমে আমি তাদের মধ্যে যে অশুভ শক্তি আছে সেটা শান্ত করার চেষ্টা করি, ঠিক আছে। এই যে জলপড়া টলপড়া করে দেয় সেটা কিছুই না, তাদের মধ্যে যে এই যে মনের মধ্যে বাধা, যে অশুভ শক্তি, সেই যে মনের মধ্যে যে একটা ভয়, সেই অশুভ শক্তিটাকে আমি কী করার কাজ করি না,
মাধ্যমের ভূমিকা পালন করেই সেই অশুভ শক্তিকে শান্ত করার কাজে, ঠিক আছে। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ। হ্যাঁ, আমি জানি এটা একটা কারেক্ট অ্যাপ্রোচ নয়, সঠিক পন্থা নয়। হ্যাঁ, ওর বাবা নিজেও জানে যে এই সমস্ত জলপোড়া দেওয়া, মানুষকে মন ভোলানো, হ্যাঁ, এই সমস্ত কিছু কিন্তু এটা সঠিক পথ নয়। কিন্তু কি করবে, মানুষ যখন সমস্যায় পড়ে তখনই তো তার কাছে আসে, নিজে থেকে তো সেটা করতে পারে না, মনের জোর তো আনতে পারছে না। তখন ভাবে যে আমি যাই, ওই বাবার কাছে যাই, ও জলপোড়া দিয়ে দেবে, দিলে কিন্তু আমার এই যে বাবা হোক বা অসুস্থ ব্যক্তি হোক, সে কিন্তু ঠিক হয়ে যাবে। যে অসুস্থ ব্যক্তি আছে তার জন্য এগুলো নিয়ে আসছে কি ভেবে না, বিশ্বাস, মনের একটা জোর আসছে, বিশ্বাস আসছে যে সে কিন্তু আমার এই জিনিসটা করে দিতে পারে, ঠিক আছে। এই মানুষ যখন সমস্যায় পড়ে তখন অন্য কারো নিজে থেকেই পথ খুঁজে নেয় সাহায্যকারী, ঠিক আছে। সেই বিশ্বাস নিয়ে আমার কাছে আসে, ঠিক আছে। এখানে যে নামাজের মধ্যে যে আমি যে জলপোড়া দিচ্ছি তার মধ্যে কিন্তু কিছু নেই, কিন্তু এই যে বিশ্বাসটার ফলে আসছে, হ্যাঁ, এর ফলে কিন্তু তারা আমার কাছে আসছে এবং তারা হেল্প পাচ্ছে, এই মনের জোরটা পাচ্ছে, তার ফলে কিন্তু এই সুযোগটা হয়ে যাচ্ছে, তারা কিন্তু উপকারিত হচ্ছে। আমি এরকম মনে পড়ে আমাদের এখানেই একজন আছে, বুড়ি আছে, তাকে হাড় ভাঙা বুড়ি বলা হয়। তো অনেক দিন আগের ঘটনা, সে কিন্তু এখন অত্যন্ত ফেমাস। তো অনেক দূর দূর থেকে এনার কাছে লোক আসে, কি না, যার হাড়ের কোনো সমস্যা হলো, হাত পা বেঁকে গেল, হাড়ে ব্যথা হলো, তাহলে তার কাছে আসলে সে কিন্তু কি করে না, ওই মন্ত্র পড়ে দেয়, ঠিক আছে। মন্ত্র পড়ে দিলে সে কিন্তু সেটা কিন্তু ঠিক হয়ে যায়। কিন্তু সেই জিনিসটা মন্ত্র পড়ে দিতে গেলে তাকে কী নিয়ে আসতে হয়, তোমাকে 1 শিশি সর্ষের তেল নিয়ে আসতে হয়। তো সেই সর্ষের তেলের মধ্যে সে কিন্তু মন্ত্র পড়ে দেয়। তো এখন সেই জায়গাটা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার মেলা বসে যায়। তো অনেক দোকান আছে, তারা সেই শুধু শিশিতে সর্ষের তেল নিয়ে আসে, সেই সর্ষের তেল বেচে। তো সেখানে একটা মেলা, এখন একটা ইকোনমি তৈরি হয়েছে, অনেক লোক সর্ষের তেল বেচে। তো আর সেই সর্ষের তেল কিনে নিয়ে এসে তারা সেই বুড়ির কাছে যায়, হাড় ভাঙা বুড়ি, অত্যন্ত সম্মানীয় ব্যক্তি এখন, সে মন্ত্র জানে, হ্যাঁ, সে সেই টুকটাক করে দেয়, সেই তেলের উপরে মন্ত্র পড়ে দেয়, এবং সেই তেলটা তখন কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে হাড়ে মাখলে, গায়ে মাখলে, যেখানে তোমার ব্যথা হচ্ছে সেখানে রোজ মাখলে কিন্তু তুমি সুস্থ হয়ে যাবে। কিন্তু এটা স্বাভাবিকভাবেই, বৈজ্ঞানিকভাবেই, কিন্তু তুমি যদি সর্ষের তেল তোমার ব্যথা জায়গায় কোথাও গরম করে হোক, মালিশ করা হয়, যেভাবেই হোক বারবার মালিশ করে, কিন্তু এমনি অটোমেটিক্যালি তুমি একখানা সুরাহা পাবে। কিন্তু সেখানে কিন্তু নামটা কি যাচ্ছে, সেই মন্ত্রের দ্বারা। কেননা এর ফলে প্রথমের দিকে কিছু লোক উপকারিত হয়েছে এবং তার ফলে এই বিশ্বাসটা চলে এসছে। এখন কিন্তু দূর দূর থেকে লোক গাড়িতে করে আসছে, ঠিক আছে, অনেক দূর থেকে লোক আসছে গাড়িতে করে। এবং যে বুড়ি, যার আগে বাবা মানে যার ছেলে বৌমারা তাকে ভালোবাসতো না, তারা কিন্তু এখন তারা মাথায় করে রাখে, ঠিক আছে। বাইরে তো দোকানে তেল পাওয়া যায়, তার ছেলে বউরাও কিন্তু দোকান খুলেছে, সেই তেল নিয়ে আসে, তেলের শিশি বিক্রি করে, সেই তেল আগে কিনছে, সেখানেও লাভ পাচ্ছে। এবং সেই বুড়ির কাছে যে মন্ত্র পড়েছে তাকেও তো কিছু টাকা দিতে হয়, 150 টাকা দিতে হয়। তো প্রত্যেকে যখন দিচ্ছে, হ্যাঁ, তখনও তারা কিন্তু লাভবান হচ্ছে। তো যাই হোক, একটা বিশ্বাস, তো মানুষের বিশ্বাসই সমস্ত বড় কিছু। তো এই জিনিসটা তোমাদের একটা উদাহরণ দিলাম, এরকম অনেক উদাহরণ আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই একটা যে আধ্যাত্মিক বিষয়টা, সেটা আমি কিন্তু সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। তো সেইটাই এখানে বলছে যে আমার কাছেও যারা আসছে, আমি আঙ্গুলের জলপরি দিয়ে দিচ্ছি ঠিকই, কিন্তু এই মানুষ যে এই যে আমার কাছে বিশ্বাস নিয়ে আসছে, তো সেইটাই আর কি, তার জন্য আমাকে করতে হচ্ছে। কিন্তু লেখক মানে ওর বাবা নিজেও বলছে, কিন্তু এটা কিন্তু সঠিক পথ নয়, দিস ইজ নট দ্য কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা কোনো মতেই সঠিক পথ নয়, অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং কোনো মতেই এটা অনুসরণ করা উচিত নয়, ফলো করা উচিত নয়। One must understand the difference between the fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. তাহলে কি, এটা ভেঙে ভেঙে পড়ি। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন আ ফিয়ার রিডেন ভিশন, একজনকে অবশ্যই বুঝতে হবে কি না, ডিফারেন্স, পার্থক্য কার মধ্যে না, ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি অ্যান্ড একজনকে অবশ্যই বুঝতে হবে না, ভাগ্য বা অদৃষ্ট সম্পর্কে যে ভয় জর্জরিত হয়ে যে ধারণাটা তৈরি হয়, অদৃষ্ট সম্পর্কে যে ভীতপ্রত ধারণা তৈরি হচ্ছে, সেটা সম্পর্কে জানতে হবে। অদৃষ্ট সম্পর্কে আমরা অনেকেই ভয় পেয়ে অনেক ধারণা করি, ঠিক আছে, যে এই হয়েছে, তোর শরীর খারাপ হয়েছে, কেননা তুই ভগবানকে এই বলেছিলি, তোর শরীর খারাপ হয়েছে, এই দিন বাইরে বেরোনো উচিত নয়, তাই হয়ে বলেছিলি। এরকম অনেক আমাদের মধ্যে কিন্তু কুসংস্কার রয়েছে। তাই বলছে অদৃষ্ট সম্পর্কে আমাদের ভয় জর্জরিত হয়ে এই ধারণাগুলো আমাদের বুঝতে হবে, পার্থক্যটা, অ্যান্ড আ ভিশন
দ্যাট এনেবল আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলফ। এবং যে আমাদের মধ্যে যে আকাঙ্ক্ষা পূরণের যে চাহিদা পূরণের যে বাধা সৃষ্টিকারী যে শত্রু রয়েছে, এর মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, আমাদের যে চাহিদা পূরণের যে সমস্ত আমাদের যে সমস্ত জিনিসগুলো দরকার, তাতে বাধা সৃষ্টিকারী যে সমস্ত শত্রুগুলো আসছে, ঠিক আছে, এগুলো করার মাঝখানে যে পার্থক্য সেটা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, অর্থাৎ হলো একটা উদাহরণ দিয়ে বলি, তুমি যদি পরীক্ষায় ফেল করো, তার জন্য সেই ভগবানের কাছে দেখো, আমি প্রায় দেখি যে পরীক্ষার আগে ছাত্রছাত্রীরা কিন্তু মন্দিরে হোক কিংবা মসজিদে হোক, তোমরা কিন্তু একবার ভালোভাবে গিয়ে ভগবানের কাছে ভগবান আমি যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করি। সারা বছর আমি কিন্তু পড়লাম না, ঠিক আছে, এই ভগবানের বিশ্বাস নিয়ে কিন্তু আমি পরীক্ষা দিতে চলে গেলাম। কেন ভগবানের কাছে না গেলে কিন্তু আমি পরীক্ষায় বসতেই পারবো না, কারণ আমার মনের মধ্যে সেই জোরটা নেই যে পরীক্ষায় বসার, কারণ আমি কিন্তু প্রস্তুতি নয় পরীক্ষার জন্য। ঠিক আছে, তাই আমি কোথায় গেলাম না, মন্দিরে গেলাম, ভগবানকে দুটো টাকা দিলাম, ভগবানের সঙ্গে আমার ডিল হয়ে গেল যে ভগবান আমার যেন পরীক্ষাটা ভালো হয়ে যায়। আদৌ কি তাতে কোনো উপকার হয়? তুমি সারা বছর পড়লে না, ভগবান কি তোমাকে কোনোদিনও সেই কাজটা দেবে? তোমার কর্মই হলো তোমার ফল, তুমি কর্ম করো, ভগবান তোমার সাথে আছে। তো সেটাই বলছে যে এই যে তুমি তোমার এই ভয় থেকে যে অদৃষ্ট সম্পর্কে যে ভুল ধারণা, ঠিক আছে, এটা থেকে বদলে যে তোমার যে চাহিদা পূরণের যে বাধা সৃষ্টিকারী শত্রু, তোমার এই রেজাল্ট খারাপ হবে বা তুমি ভালো পরীক্ষা দেবে না, এর বাধা সৃষ্টিকারী শত্রুটা কি, যে তোমার নিজের অবহেলা করা, তুমি নিজে পড়নি, এই জিনিসটা তো আগে বুঝতে হবে। তা না করে আমি অদৃষ্ট ধারণায় চলে গেলাম, ভগবানের কাছে গিয়ে আমি প্রার্থনা করলাম, ঠিক আছে, যে এই করে দাও, তাতে কিন্তু সেটার মধ্যে পার্থক্যটা আমাকে কিন্তু বুঝতে হবে। এটা কিন্তু একটা আধ্যাত্মিক বিষয়, তোমরা একটু ভালো মাথা নিয়ে ঠান্ডাভাবে বুঝবে। এর সারা জীবন এই আধ্যাত্মিক আলোচনা যদি ঠান্ডাভাবে ভালোভাবে বুঝো তো ভালো, এটার ব্যাখ্যা একাধিকভাবে নিতে পারো, তোমার মতে যেরকম ব্যাখ্যা তুমি করবে সেটা তোমার চিন্তাধারা। তো সেটাই বলছে যে সেই যে পার্থক্যটা মানুষকে কিন্তু বুঝতে হবে। তো চলো তারপরে যাই। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে। আমার মনে পড়ে আমার বাবা তার দিনটা শুরু করতো অ্যাট 4 AM, 4টের সময়, ভোর 4টের সময় উঠে আমার বাবা দিন শুরু করতো বাই রিডিং দ্য নামাজ বিফোর ডাউন। ভোর হওয়ার আগেই আমার বাবা 4টের সময় উঠে নামাজ পড়ার মাধ্যমে আমার বাবার দিনটা শুরু করতো। আফটার দ্য নামাজ পড়ার পর হি ইউজ টু ওয়াক ডাউন টু দ্য স্মল কোকোনাট গ্রোভ। তারপরে সে কোথায় যেত না, হেঁটে হেঁটে কোথায় যেত না, স্মল কোকোনাট গ্রোভ, আমাদের যে ছোট যে নারকেলের বাগান রয়েছে, উই ওন, আমাদের যে নিজস্ব যে নারকেলের বাগান আছে, সেখানে হেঁটে হেঁটে সে যেত সকালবেলা। অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে, ঠিক আছে, অনেক দূরে, 4 মাইল দূরে। আজকালকার দিনে হেঁটে যাওয়া রোজ, সেই প্রায় 4 মাইল হেঁটে যেত আবার আসতো। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট a dozen কোকোনাট টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার। তারপরে সে ফিরে আসতো কি না, প্রায় 1 ডজনের মতো নারকেল কি না বেঁধে টুগেদার ওভার হিজ শোল্ডার, তার কাঁধের মধ্যে ঝুলিয়ে প্রায় আসার সময় প্রায় ডজন খানেকের মতো, প্রায় 12টার মতো প্রায় কি না নারকেল কাঁধে ঝুলিয়ে নিয়ে আসতো। অ্যান্ড ওনলি দেন হি উড হ্যাভ হিজ ব্রেকফাস্ট। তারপরে সে তার ব্রেকফাস্ট বা সকালের খাবারটা খেত, ঠিক আছে। তার মানে সকালবেলা উঠে নামাজ পড়ে সেই 4 মাইল মানে কিলোমিটার থেকেও বেশি, তো 4 মাইল দূরে যেত এবং নারকেল বাগানে গিয়ে নারকেল প্রায় 1 ডজন, আসার সময় প্রায় 1 ডজনের মতো নারকেল কাঁধের মধ্যে শোল্ডারের মধ্যে সে ঝুলিয়ে সে বাড়িতে নিয়ে আসতো এবং তারপরে কিন্তু ব্রেকফাস্ট করতো। অ্যান্ড দিস রিমেইন হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 16। তার যখন সে 60 বছরের শেষের দিকেও, যখন 60 বছর, বুঝতে পারছে যে কতটা বয়স্ক হয়ে গেছে, সে বৃদ্ধ বয়সেও কিন্তু সে এই রুটিনটা কিন্তু সে পালন করতো, যে রুটিন কিন্তু ফলো করেছে যখন 60 বছরের মতো এই বৃদ্ধ বয়সেও। এবং মনে রাখবে, যখন যে রুটিন মেনে চলবে তা সে কিন্তু জীবনে বড় হবেই। প্রতিদিন কিন্তু সে তাকে নিয়মিতভাবে পড়াশোনা যে করছে সে কিন্তু ভালো রেজাল্ট করবে। কেউ একদিন পড়ছে, 2 দিন পড়ছে না, তারপরের দিনও পড়ছে, পরীক্ষার আগে পড়ছে, এরকম করলে হবে। তোমাকে কিন্তু রুটিন মেনটেন করে চলতে হবে, অত কিন্তু শেষ সময় কিন্তু শেষ করতে পারবে না। প্রথম থেকে কিন্তু তোমাকে কিন্তু ভালোভাবে মন দিয়ে পড়তে হবে। তো সে তার নিজের কাজে কিন্তু কোনোদিনও কিন্তু রুটিন মেনটেন করে চলেছে। তার 60 বছর যখন লেট 60 ছিল, শেষ বয়সেও কিন্তু সে এই মেনটেন করেছে, ঠিক আছে। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার নিজের সারা জীবনব্যাপী ট্রাই টু এমিউলেট মাই ফাদার, আমি আমার সারা জীবনব্যাপী আমি আমার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছি। যে পথ প্রদর্শন, যে রুটিন মেনে আমার বাবা চলতো, যেরকম চিন্তাধারা নিয়ে চলতো, আমি আমার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছি। ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার যে বিজ্ঞান এবং প্রযুক্তি রয়েছে, ভাবো কত বড় বিজ্ঞানী, ভারতের সব থেকে বড় সায়েন্টিস্ট, পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম, সে তার বাবার একজন সাধারণ, যে খুব বেশি শিক্ষিত
শিক্ষিতও নয়, প্রথাগত শিক্ষায়ও শিক্ষিত নয়, এবং খুব বেশি সম্পত্তিও ছিল না তার। সেই তার বাবার যে পথটা, কিন্তু তার যে চিন্তাধারাটা ছিল, তার সেই যে মৌলিক ধারণাটা, সেই যে নিয়মকানুনগুলো ছিল, সেটা কিন্তু সে তার সায়েন্স আর টেকনোলজিতে সে কিন্তু অনুসরণ করে চলেছে। সেটাকে কি না, একদম মেনটেন করে চলতে হবে, নিয়ম মাফিক করতে হবে, কোনো রকম কিন্তু ফাঁকি দিলে চলবে না, বাবার পথ অনুসরণ করে সে চলেছে, এবং সেই কারণেই সে কিন্তু সবথেকে বড় বিজ্ঞানী হতে পেরেছে, এত বড় একজন সায়েন্টিস্ট হতে পেরেছে ভারতে। ঠিক আছে, আই হ্যাভ এন্ডিভার্ড, আমি চেষ্টা করেছিলাম টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ রিভিলড টু মি বাই মাই ফাদার। আমি বোঝার চেষ্টা করেছিলাম যে ফান্ডামেন্টাল যে মৌলিক যে সত্যগুলো, যেটা আমার বাবা রিভিল করার চেষ্টা করেছিল, যেটা আমার বাবা মেলে ধরার জন্য আমার সামনে উদ্ঘাটন করার চেষ্টা করেছিল, সেটা আমি তার প্রকৃত সত্যটা, তার যে মৌলিক দিকটা আমি কিন্তু বোঝার চেষ্টা করেছিলাম। অ্যান্ড ফিল কনভিন্সড, এবং এটা নিশ্চিন্ত হয়েছিলাম দ্যাট দেয়ার এক্সিস্ট আর ডিভাইন পাওয়ার। হ্যাঁ, এবং এখানে আমি দেখলাম যে, আমি এটা বুঝতে পারলাম যে, এখানে আমি নিশ্চিন্ত হলাম যে এখানে একটা ডিভাইন পাওয়ার, একটা ঐশ্বরিক শক্তি বিরাজ করছে, দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, যেটা একজনকে কি লিফট করে নিয়ে যায়, একজনকে তুলে নিয়ে যায় কোথায় না, কনফিউশন, ভ্রান্তি থেকে, দুঃখ কষ্ট থেকে, মিজারি অ্যান্ড মেলানকলি, অর্থাৎ বেদনা থেকে মানুষকে তুলে নিয়ে যায়, অ্যান্ড ফেলিয়ার, এবং ব্যর্থতা, তার মানে কি না, মানুষকে ভ্রান্তি, দুঃখ কষ্ট, মেলানকলি, বেদনা এবং ব্যর্থতা থেকে মানুষকে তুলে নিয়ে যায়, অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ান্স ট্রু প্লেসেস। ঠিক আছে, এবং একজনকে পথ দেখায়, তার যে সঠিক পথটা, সেই পথটা কিন্তু দেখায়। ঠিক আছে, সঠিক পথ অবলম্বন করলে তোমার যে দুঃখ কষ্ট বেদনা এই সমস্ত কিছুর ঊর্ধ্বে তোমাকে তুলে নিয়ে গিয়ে কিন্তু তোমার যে সঠিক পথটা, সেটা কিন্তু তোমাকে দেখাবে। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সিভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, যখন একজন ব্যক্তি তার ছিন্ন করে, সেভার্স করতে হলে ছিন্ন করে তার ইমোশনাল, মানসিক বা আন্তরিক বন্ধন এবং ফিজিক্যাল বন্ধন, জাগতিক এবং যে পার্থিব বন্ধন থেকে সে যখন সেই বন্ধনটা ছিন্ন করতে পারে, হি ইজ অন দ্য রোড অফ ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড। সে তখন খুঁজে পায় কি শান্তি, ফ্রিডম, হ্যাপিনেস, সুখী, এবং যে মনের যে শান্তিটা, ঠিক আছে, সেই স্বাধীনতাটা, শান্তিটা সে কিন্তু খুঁজে পায়। অর্থাৎ একজন মানুষ যখন মানসিক এবং জাগতিক বন্ধনের ঊর্ধ্বে চলে যায়, হ্যাঁ, তখন কিন্তু সে কিন্তু সমস্ত সুখ শান্তি কিন্তু খুঁজে পায়। সেই কারণে যারা মহাপুরুষ যারা রয়েছে, তারা কিন্তু তাদের মধ্যে কিছু না থাকলেও কিন্তু মানসিক দিক থেকে কিন্তু তারা অত্যন্ত সুখ স্বাচ্ছন্দ্য সে কিন্তু খুঁজে পাচ্ছে। ঠিক আছে, তো আমরা এই গল্পটা পড়লাম, একাধিক জিনিস কিন্তু শেখার আছে। তোমরা বারবার প্র্যাকটিস করবে, বারবার যদি না প্র্যাকটিস করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। এবং যারা এখনও পর্যন্ত আমাদের অ্যাপ নেওনি, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আমাদের অ্যাপ ইনস্টল করো, কোর্সটা নিয়ে নাও। কেননা এটা যদি তোমার সাথে থাকে অ্যাপগুলো, তাহলে কিন্তু তুমি ইজিলি এই ইংরেজিটা থেকে তোমরা বাংলা পেয়ে যাবে, বঙ্গানুবাদ পেয়ে যাবে, সমস্ত সুযোগ সুবিধা কিন্তু এই অ্যাপে থাকবে। আর আমি রেগুলারলি আমরা কাজ করে চলেছি অ্যাপটাকে কী করে আরও ডেভেলপ করা যায়। আমাদের বাংলা বোর্ডে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এরকমভাবে অ্যাপের মাধ্যমে এবং এত সুন্দরভাবে পাঠদান করার কিন্তু আমরা চেষ্টা করছি যে ছাত্রছাত্রীদের সমস্ত কিছু তুলে ধরা। তাদের মধ্যে আমাদের অ্যাপের মধ্যে সমস্ত টেক্সট থাকছে, ওয়ার্ড মিনিং থাকছে, বঙ্গানুবাদ থাকছে, ভিডিও থাকছে, তুমি অনলাইন এক্সাম দিতে পারবে, মক টেস্ট থাকবে, নোটস থাকবে, শর্ট কোশ্চেন থাকবে, এবং সাথে সাথে বড় কোশ্চেনও থাকবে। একটার পর একটা আসতে চলেছে, আমরা রেগুলারলি কাজ করে চলেছি। তোমরাও পড়াশোনা করো, আর মোটামুটি ইউটিউবে তোমরা ফ্রিলি সমস্ত কিছু আমি তোমাদের যতটা পারি দেওয়ার চেষ্টা করব। যারা আর্থিক দিক দিয়ে পারবে না, আমি তাদের সমস্ত রকম হেল্প করার চেষ্টা করব। আর যারা পারবে তারা অবশ্যই আমাদের অ্যাপটা ইনস্টল করার চেষ্টা করো। অত্যন্ত রিজনেবল প্রাইসে কিন্তু দেওয়া হচ্ছে। আর তোমরা বলবে তোমাদের এইভাবে পড়াতে কেমন লাগলো, ওয়ার্ড মিনিং সহ যে সমস্তভাবে পড়ালাম সেভাবে ভালো লাগলো কিনা, ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি এইটা ছাত্রছাত্রীদের মধ্যে উপকারিতা পেয়েছি এবং ছাত্রছাত্রীরা কমেন্ট করেছে অনেকেই, তো আমি চেষ্টা করি এরপর সমস্ত গল্পে আমি আমাদের অ্যাপের মধ্যে এই বঙ্গানুবাদ সহ যে ওয়ার্ড মিনিং, বঙ্গানুবাদ এবং টেক্সট, এই 3-in-1 আমি কিন্তু সমস্ত গল্পে কিন্তু অ্যাড করার চেষ্টা করব। দ্য আইজ হ্যাবিটেও কয়েকদিনের মধ্যে তোমরা যারা অ্যাপ নিয়ে রেখেছো তোমরা আপডেট পেয়ে যাবে, তোমাদের চলে আসবে, এবং এরপর থেকে সমস্ত গল্প কবিতাতে কিন্তু তোমরা অ্যাপের মধ্যে এই ওয়ার্ড মিনিং, বঙ্গানুবাদ এবং টেক্সট সব কিছু পেয়ে যাবে। যারা ক্লাস 11-এ উঠেছো তাদের কিন্তু বই নেই, কিন্তু যারা অলরেডি আমাদের অ্যাপ নিয়ে নেবে তারা কিন্তু সেই অ্যাপের মধ্যে টেক্সট বুকটা পেয়ে যাবে এবং ওয়ার্ড মিনিং সমস্ত কিছু পেয়ে যাবে। যারা 11-এ উঠছো তারা কিন্তু আমাদের কোর্সেও জয়েন করতে পারে। আমাদের 11, 9 থেকে আপাতত 12 পর্যন্ত আমাদের কোর্স অ্যাভেলেবেল আছে, আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি। তো স্টুডেন্ট, দেখাবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।